একজন পুলিশ অফিসার তার জীবনের প্রথম কেস নিয়ে কাজ শুরু করে। তদন্তের মূল ফোকাস একটি 16 বছর পুরনো কেস। গল্পের মোড় তখনই আসে যখন একটি বাস জার্নি তাকে এক রহস্যময় ঘটনার দিকে টেনে নিয়ে যায়। একটি রহস্যময় ডায়েরি, অতীতের হত্যাকাণ্ড আর ভবিষ্যতের হুমকি। যেন এটি শুধুই একটি কেস নয়, জীবনের এক নতুন অধ্যায়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া মুভি সেন্স। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ এক্সপ্লেন করব তামির মিস্ট্রিয়াস থ্রিলার মুভি ডায়েরি। এমন একটি রহস্যময় গল্প যেখানে একটি বাস যাত্রা, একটি ডায়েরি এবং একের পর এক রহস্যজনক ঘটনা। বাসে থাকা প্রত্যেকটি যাত্রী এক একটি রহস্য নিয়ে বসে আছে। তাই রহস্য উদ্ঘাটন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে এক কাপলকে দেখানো হয় যারা ওটি যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর হাজব্যান্ড তার ওয়াইফকে জিজ্ঞেস করে, তুমি এই জায়গা সম্পর্কে কিছু জানো নাকি? ওয়াইফ বলে না। তখন হাজব্যান্ড বলে, সামনে 13 হেয়ারপিন ব্যান্ড নামের একটি মোড় আছে, যেখানে এক লেডি রাতে তার নবজাতক বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকে লিফট নেওয়ার জন্য। যদি সে মনে করে কেউ তাকে লিফট দিবে না, তখন সে গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ি থেকে বের হয়ে যদি চেক করতে যাও, তাহলে সেখানে কিছুই দেখতে পাবে না। এর জন্য এই রাস্তায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আসলে লোকটি এসব একদম বিশ্বাস করে না, কিন্তু তার ওয়াইফ যেন না ঘুমিয়ে পড়ে, তাই তাকে জাগিয়ে রাখার জন্য এসব বলছিল। কিন্তু তাদের গাড়িটি 13 হেয়ারপিন ব্যান্ড মোড়ে এলে লোকটি কিছু একটা দেখতে পায় আর তাদের গাড়িটি খাদে পড়ে যায়। সেখানেই হাজব্যান্ড আর ওয়াইফ মারা যায়। নেক্সট সিনে দেখানো হয় টিভি নিউজে সেই মৃত হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে খবর হচ্ছিল। এরপর দেখানো হয় তামিলনাড়ুর এক পুলিশ অফিস ট্রেন সেন্টার, যেখানে পুলিশ অফিসারদের ট্রেনিং চলছিল। তাদের সিনিয়র সবাইকে বলে, আজ তোমাদের ট্রেনিং শেষ হয়েছে, শুধু একটি কাজ বাকি আছে। আমার পেছনে যতগুলো ফাইল দেখছো, সবই তামিলনাড়ুর আনসলভড কেস। সবাইকে এই ফাইলগুলোর থেকে একটা করে ফাইল নিতে হবে, আর যার কাছে যে কেস পড়বে তাকেই সেই কেস সলভ করতে হবে। এরপর দেখা যায় সবাই একটা একটা করে ফাইল নিতে থাকে। এখানে ভার্দান নামের একজনকে দেখানো হয়, যে একটি ফাইল সিলেক্ট করে, যেটা উটিতে হওয়া এক 16 বছর পুরনো মার্ডার কেস ছিল। কেসটি ছিল হোটেলে এক কাপলের মার্ডারের ব্যাপারে। এই কাপলকে মার্ডার করে সব জুয়েলারি আর টাকা নিয়ে মার্ডারার পালিয়ে গিয়েছিল। কেস সলভ করার জন্য ভার্দান ওটিতে চলে যায়। সেখানে ইন্সপেক্টর টি সেতুপতির সাথে দেখা করে। ইন্সপেক্টর সেতুপতি ভার্দানকে পার্বতী নামের এক এসআইকে অ্যাসাইন করে এই কেসে হেল্প করার জন্য। পার্বতী কেস স্টাডি করে সেখানে এক পুরনো রিটায়ার্ড কনস্টেবলের ব্যাপারে জানতে পারে, যে ওই সময়ে এই কেসটি হ্যান্ডেল করছিল। এরপর ভার্দান আর পার্বতী সেই কনস্টেবলের সাথে দেখা করতে যায়। কনস্টেবল বলে, এই কেস সলভ হবে না, আমরা ওই সময় অনেক চেষ্টা করেছিলাম, এক পয়েন্টে গিয়ে আটকে যায়। সেখান থেকে আমরা আর কোনো লিড পাচ্ছিলাম না, তুমিও এই কেস ছেড়ে অন্য কোনো কেস নিয়ে নাও। কিন্তু ভার্দান মানা করে দেয় আর কনস্টেবলকে বলে তাকে এই কেসে সাহায্য করতে। ভার্দানের সাহস দেখে কনস্টেবল রাজি হয়ে যায়। 16 বছর আগের ফাইল আর সব কিছুর প্রমাণ ভার্দানকে দেয়। ফাইলটি নিয়ে ভার্দান আর পার্বতী ফিরে আসে। ভার্দান পার্বতীকে বলে, আমাদের আশেপাশের স্টেটেও চেক করা উচিত, যদি কোনো ক্লু পাওয়া যায়। এরপর পার্বতী ভার্দানের কথা মতো আশেপাশের স্টেট থেকেও ইনফরমেশন কালেক্ট করে। ভার্দান পার্বতীকে নিয়ে চার্চে যায় এক ফাদারের সাথে কথা বলতে। ভার্দানের ফ্যামিলিতে কেউ ছিল না। সে যখন নিজেকে একা মনে করত, তখন এই চার্চে এসে ফাদারের সাথে কথা বলতো। এরপর বেশ কিছু সময় পার হয়ে যায়, কিন্তু ভার্দান কেসের ব্যাপারে কোনো ক্লু পাচ্ছিল না। এরপর বিকেলে এক মেয়ের বাবা মা আসে তার মিসিং রিপোর্ট করাতে। পার্বতী ভার্দানের সাথে দেখা করতে যাবে, তাই কনস্টেবলকে বলে এফআইআর লিখতে। তারপর দেখা যায় ভার্দান আর পার্বতী একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখন ভার্দানের কাছে এক লেডি কনস্টেবলের ফোন আসে, যে বলে, তুমি এক কেসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে। এরকমই এক কেস 16 বছর আগে আমার এলাকাতেও হয়েছিল, যেখানে দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছিল।
যাদের নাম ছিল জয় কুমার আর অনন্ত কুমার। বরদান বলে, আমি এখনই তোমার স্টেশনে আসছি কেসের ফাইল নিতে, কিন্তু বাইরে এসে দেখে বরদানের গাড়িটি নেই। সিসিটিভিতে দেখা যায় এক লোক তাদের গাড়িটি চুরি করে নিয়েছে। পার্বতী লোকটিকে চিনে ফেলে। পার্বতী বলে, এটা তো সত্যা, এর আগেও চুরির দায়ে জেলে গিয়েছিল। চুরি হওয়া গাড়ি যেখানে বিক্রি হয় সেই জায়গা আমি চিনি। বরদান বলে, গাড়িটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, কারণ কেসের ফাইল আর আমার গান গাড়িতে রাখা। তাই তারা গাড়িটি খুঁজতে বের হয়ে পড়ে। এরপর 3 চোরকে দেখানো হয়, যাদের নাম ছিল আনন্দ, জয়, সীতারাসু। এরা এক কাপলকে মার্ডার করে তাদের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ওটির বাস স্টপে অপেক্ষা করছিল। এখান থেকেই মুভির সবথেকে বড় টুইস্টের শুরু। স্টপে একটি বাস আসে, তারা 3 জন বাসে চড়ে, কিন্তু সীতারাসুর একটু অদ্ভুত লাগছিল। এই কথা জয়কে বলে জয় খুব একটা পাত্তা দেয় না। বাসে আগে থেকেই 2 জন লেডি বসেছিল, একজন সাধু ছিল আর মীনাক্ষী নামের একজন ছিল। এখান থেকে জানা যায় মীনাক্ষীর হাজবেন্ড মারা গেছে, এজন্য নিজের আর ছেলের জীবিকার জন্য প্রতিদিন শহরে যায় কাপড় বেচাকেনা করতে। কিছুক্ষণ পর এক লোক তার মেয়ে লিসিকে ড্রপ করতে আসে, যে হোস্টেলে যাবে। এরপর এক ছেলেকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তার গ্রামে যেতে বাসে ওঠে। এরপর দেখানো হয় এজেল আর রাঘভি নামের এক কাপলকে, যারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। অন্যদিকে রাঘভির বাবা তার মেয়ের পালিয়ে যাওয়ার ব্যাপারে জানতে পেরে তার লোকদেরকে বলে তাদেরকে যেখানেই পাবে সেখানেই যেন মেরে ফেলা হয়। এরপর সাত্যাকে দেখানো হয় যে গাড়িটি বিক্রি করে যাচ্ছিলই, তখন তার মনে হয় লোকগুলো এক মেয়েকে বেঁধে রেখেছে, কিন্তু তারপরও সাত্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে বরদান আর পার্বতীকে এক লোক বলে, আমি আপনাদের গাড়িটি কিছুক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে যেতে দেখেছি। তাই বরদান আর পার্বতী লোকটির দেখিয়ে দেওয়া রাস্তার দিকে যায়। অপরদিকে সেই বাসে আরও একটি ফ্যামিলি ওঠে, যেখানে এক লয়ার, তার স্ত্রী আর তাদের এক বাচ্চাও ছিল। বরদান আর পার্বতী তাদের গাড়ির জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা এক মেয়েকে বাঁধা অবস্থায় দেখতে পায়। বরদান চোরগুলোকে মেরে মেয়েটাকে ছাড়িয়ে নেয়। এখান থেকে জানা যায় এই মেয়েটি সেই যার মিসিং রিপোর্ট লেখাতে তার বাবা মা পার্বতীর পুলিশ স্টেশনে এসেছিল। বরদান গাড়িতে তার ব্যাগটি পায় না, যেখানে কেসের ফাইল আর গান ছিল। বরদান এক চোরকে ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করলে চোর বলে হয়তো ব্যাগ সাত্যের কাছে, সে শুধু গাড়ির ব্যাপারেই জানে। এটা শুনে বরদান আর পার্বতী সাত্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাসে এজেল আর রাঘভি তাদের ব্যাপারে সবাইকে বলছিল। তারা 2 জন ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করত। রাঘভি তার বাবাকে জানালে রাঘভির বাবা এজেল আর তার বাবাকে মারধর করে, যার ফলে এজেলের বাবা মারা যায়। তাই তারা 2 জন পালিয়ে আসে। এসব কথা বলতে বলতেই বাসে আরও কিছু লোকাল পাবলিক উঠে। কন্ট্রাক্টর এজেলকে জিজ্ঞেস করে, তোমরা পালিয়ে তো এসেছো, কিন্তু জীবন কাটাবে কিভাবে? তখন রাঘভি বলে, আমি বাড়ি থেকে পালিয়ে আসার সময় কিছু গয়না এনেছি। আমি আর এজেল এখান থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করব। গয়নার কথা শুনে ওই চোরগুলোর লোভ হয়। তারা প্ল্যানিং করতে থাকে কিভাবে গয়নাগুলো চুরি করা যায়। এরই মধ্যে লয়ার বলে, তোমরা 2 জন প্রাপ্তবয়স্ক, তোমাদের বিয়ে হলে লিগালি তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলো। সেখানে এক বেদে মহিলা বলে, আমরাই না হয় তাদেরকে সামনের কোনো মন্দিরে বিয়ে দিয়ে দিই। এজেল আর রাঘভি মেনে নিলে সবাই মন্দিরের বাইরে বাস থেকে নেমে পড়ে, কিন্তু বাসের সাধু মহিলাটি একা থেকে যায়, কারণ সে ঘুমাচ্ছিল। তাই তার খেয়াল ছিল না বাসে কি কথা হচ্ছিল। তার ঘুম ভাঙলে দেখা যায় বাসে কেউই নেই। তখন সাধু মহিলা বাসে খুব অদ্ভুত কিছু ফিল করতে থাকে, কিছু লোকের হাতের ছাপ, আবার কারো কারো ভয়ঙ্কর রূপ। এসব দেখে সাধু মহিলাটি ভয় পেয়ে যায়, তাই অন্য পাশে গিয়ে বসে পড়ে। অন্যদিকে মন্দিরের সবাই মিলে এজেল আর রাঘভির বিয়ে দিয়ে দেয়, আবারও বাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর বেদে মহিলা তার পরিবার সহ বাস থেকে নেমে গেলে গাড়িতে করে কিছু লোক রাঘভির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে মেয়েটিকে দেখেছে কিনা। বেদে মহিলাটি দেখেনি বললেও তার সাথে থাকা বাচ্চা মেয়েটি সত্যি কথা বলে দেয়। তখন লোকগুলো বেদে পরিবারের সবাইকে মেরে ফেলে। এরপর বাসে এক বখাটে ছেলে ওঠে, যে লিসির পেছনে বসেছিল, লিসিকে ডিস্টার্ব করছিল।
যে ছেলেটি তার গার্লফ্রেন্ডের গ্রামে যাওয়ার জন্য বাসে উঠেছিল সে দেখে সাধু মহিলাটি কেমন যেন গোমরা মুখ করে বসে আছে। তাই সে সাধু মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সাধু মহিলাটি তার সাথে হওয়া ঘটনাগুলো বললে ছেলেটিও বলে বাসের মধ্যে তারও অদ্ভুত কিছু ফিল হয়েছে। লিসির দিকে তাকিয়ে বলে এই মেয়েটিকে আমার খুব অদ্ভুত লাগছে। ছেলেটি লিসির সাথে কথা বলতে গেলে হঠাৎ করে লিসির জায়গায় এক ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই দেখা যায় লিসি একদম ঠিক আছে। সাধু মহিলা আর ছেলেটির সিদ্ধান্ত নেয় পরের স্টপে বাস থেকে নেমে যাবে। বাস আরটিও অফিসার চেকিং করার জন্য থামলে সাধু মহিলা আর ছেলেটি বাস থেকে নেমে যায় আর অফিসারকে বলে এই বাসে ভূত আছে, কিন্তু অফিসার তাদেরকে ইগনোর করে দেয়। অফিসার বাসে চড়তেই এক ছোট বাচ্চার ভূত দেখতে পেয়ে ভয়ে বাস থেকে নেমে যায়। অন্যদিকে বরদান আর পার্বতীও সেই সাধু মহিলার ছেলেটিকে দেখতে পেয়ে বরদানকে বাসের ব্যাপারে বলে। তখন বরদান পার্বতীকে বলে সাত্যাকে খুঁজতে আর রাস্তায় এই দুজনকে ছেড়ে দিতে। আমি বাইক দিয়ে বাসের পিছু নিয়ে দেখছি আসল কাহিনীটা কি। বাসের চোরগুলো চুরির প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেয়। সবাই ঘুমাচ্ছিল, তারা রাঘবীর ব্যাগের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু লয়ারের মেয়ে তাদের দেখে চিৎকার করতে থাকে। এতে সবাই জেগে যায়। তখন চোরগুলো কান দেখিয়ে তাদেরকে বাস থামাতে বলে। তখনই বাসে বরদান উঠে 3 চোরকে মারতে থাকে আর বাসের মধ্যেই বেঁধে রাখে। বরদান গয়নাগুলো দেখে মনে পড়ে সেম হারের ছবি ওই কেসের ফাইলেও ছিল। 3 চোরের নাম জিজ্ঞেস করলে বরদানের মনে পড়ে সেই লেডি কনস্টেবলের কথা। এরপর এক চোর বলে আমরা কিছুক্ষণ আগে ওটির এক হোটেল থেকে এক কাপলকে মেরে গয়না চুরি করেছি। এরই মধ্যে বরদানও বাসে অদ্ভুত কিছু ফিল করতে থাকে। হাত আর ভয়ানক চেহারা দেখতে থাকে। বরদান পার্বতীকে ফোন করে বলে বাসে এক অদ্ভুত ফিল হচ্ছে। পার্বতী তাকে বাসের নাম্বার দিতে বলে আর বলে বাসের সব প্যাসেঞ্জার থেকে ডিটেলস কালেক্ট করতে। বরদান এক এক করে সবার সম্পর্কে জিজ্ঞেস করছিল, কিন্তু যখনই সে লিসির কাছে গিয়ে পৌঁছায় লিসি বলে স্যার আমি এক স্বপ্ন দেখেছি, আপনার হাতে গান আর আপনি কারো উপর গুলি চালাচ্ছেন। বরদান বলে আমার কাছে তো গানই নেই, এটা শুধুই স্বপ্ন। এরপর বরদান এজেলার রাঘবীর কাছে গিয়ে জানতে পারে রাঘবী ওটির এমএলএর মেয়ে, যা শুনে বাসের সবাই শকড হয়ে যায়। পার্বতী বাসের ইনকোয়ারি করে জানতে পারে এই নাম্বারে কোনো বাসই নেই। পার্বতী কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে বাসে আরও একজন ওঠে, যে অন্য কেউ না বরং সাত্যাা ছিল। বরদান সাত্যাকে চিনে ফেলে, সাত্যাকে মেরে ব্যাগ ফিরিয়ে নেয় যেখানে কেসের ফাইল আর গান ছিল। এটা দেখে লিসি ভয় পেয়ে যায়, কারণ সে স্বপ্নে বরদানকে শ্যুট করতে দেখেছিল। এরপর এক মহিলা সাত্যাকে বলে তুমি খারাপ কাজ কেন করো বাবা, চুরি তো ঠিক না। অন্যদিকে পুলিশওয়ালা হোটেলে চেক করে কোনো মার্ডারের খোঁজ পায় না। পার্বতী বরদানকে ফোন করে বলে যে বাসের কথা সে বলেছে এমন কোনো বাস রেজিস্টারই নেই, যা শুনে বরদান ভয় পেয়ে যায়। এরই মধ্যে রাঘবীর খোঁজ করার লোকগুলোও বাসে এসে পড়ে। বরদান তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা বরদানের কথা শোনে না। এক লোক রাঘবীর গলা কেটে রাঘবীকে মেরে দেয়। এরপর বরদান গান বের করে লোকটিকে শ্যুট করে, ঠিক যেমন লিসি স্বপ্নে দেখেছিল। অন্য আরেক লোক বাসের ড্রাইভারকেও মেরে ফেলে, যার কারণে বাস ডিসব্যালেন্স হয়ে যায়। বাস তখনই সেই 13 হেয়ারব্যান্ড রোডে ছিল। সামনে থেকে একটি গাড়ি এলে বাসের সাথে ধাক্কা লাগলে গাড়িটি খাদে পড়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টটি মুভির শুরুতে দেখানো হয়েছিল। বাসটি খাদে পড়তে পড়তে আটকে যায়। বরদান সবাইকে বাস থেকে একজন একজন করে নামানোর জন্য চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পর বাস থেকে 4 জন নামার পরই বাসটি খাদে পড়ে যায়। সকালে পুলিশ টিম এসে খাদে বাসটি খুঁজতে থাকে। কিছুক্ষণ পর বাসটি পাওয়া যায়, কিন্তু বাসটি দেখে এমন মনে হচ্ছিল যেন বেশ কয়েক বছর পুরনো আর কয়েক বছর ধরেই পানির নিচে পড়েছিল। সবার বডিকে খুঁজতে গেলে দেখা যায় সবার বডির জায়গায় কঙ্কাল ছিল, শুধু একজন ব্যক্তি বাদে, যে লিসির পেছনে বসে লিসিকে ডিস্টার্ব করছিল, যা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। এরপর বরদান আর পার্বতী বাসের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে থাকে, যেখানে তারা জানতে পারে 16 বছর আগে এই বাস হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল
আর সেই রাতেই ওটির হোটেলে মার্ডার হয়েছিল। এসব শুনে ভার্দান বুঝে যায় বাসটি টাইম লুপে আটকে গিয়েছিল, যেখানে সে সব ঘটনাগুলো নিজের চোখে দেখেছে। এখানে জানা যায় সাত্তেয়া মীনাক্ষীর ছেলে। সাত্তেয়াও বাসে ওঠার পর অদ্ভুত ফিল করছিল। এরপর থেকে সাত্তেয়া চুরি করা ছেড়ে দেয়। ভার্দান অফিসারকে কেসের ব্যাপারে বললে অফিসার ভার্দানের কথা মানে না। ভার্দান সব প্রমাণ দেখায়, এমএলএকেও গ্রেফতার করা হয়। এই সব কিছু ভার্দান চার্জের ফাদারকে বললে ফাদার ভার্দানকে বলে ওই বাসে তোমার যাওয়া কোনো আশ্চর্যের বিষয় না, বরং এটি একটি রহস্য যা তুমি নিজেও জানো না। এখানেই আছে মুভির ক্লাইম্যাক্স। ফাদার ভার্দানকে বলে 16 বছর আগে সে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি অ্যাক্সিডেন্টাল গাড়ি সে দেখতে পেয়েছিল, যেখানে এক লোক আর লেডি মারা গিয়েছিল, কিন্তু পেছনে 8 বছরের এক বাচ্চা ছিল যে বেহুশ ছিল। সেই বাচ্চা অন্য কেউই না, বরং ভার্দান ছিল। এটা শুনে ভার্দান অবাক হয়ে যায়। এরপর থেকে সে প্রতিদিন ওই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, যেন তার বাবা মাকে বাঁচাতে পারে। বেশ কয়েক মাস পরে সে বুঝে যায় হয়তো সবাই ইনসাফ পাওয়ার কারণে বাসটি গায়েব হয়ে গিয়েছে। এরপর প্রায় 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ভার্দান আর পার্বতীর বিয়ে হয়েছে। তাদের একটি ছেলেও আছে। ভার্দানকে এক লেডি অফিসার কল করে এঙ্গেজমেন্টে ইনভাইট করে, কিন্তু ভার্দান বলে আজ 29 ফেব্রুয়ারি ভার্দানের বাবা মার মৃত্যুবার্ষিকী, তাই সে আজ যেতে পারবে না। এটা শুনে পার্বতী শকড হয়ে যায়। ভার্দানকে বলে তোমার প্যারেন্টস 29শে ফেব্রুয়ারি মারা গিয়েছে, তুমি যে রাতে ওই বাসে চড়েছিলে সেদিনও তো 29 ফেব্রুয়ারি ছিল। অর্থাৎ ওই বাস প্রতিদিন না, শুধু 4 বছর পর একবারই বাস স্টপে আসে। ভার্দান বাস স্টপে গিয়ে বাসের অপেক্ষা করে। তখন বাসটি সেখানে আসলে ভার্দান বাসে উঠলে তার সাথে আরও একজন বাসে ওঠে, যে অন্য কেউ না, বরং সাত্তেয়া ছিল। আসলে সাত্তেয়াও 4 বছর ধরে এই বাসের অপেক্ষায় ছিল, যেন তার মাকে বলতে পারে সে চুরি করা ছেড়ে দিয়েছে। বাসে চড়তেই সে তার মায়ের সাথে কথা বলতে থাকে। ভার্দানও তার প্যারেন্টসের কথা ভাবতে থাকে। আর এভাবেই শেষ হয় ডায়েরি মুভিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।